সিঙ্গাপুর থেকে লাশ হয়ে দেশে ফিরলেন ফায়ারম্যান সোহেল রানা। বনানীর আগুনে আটকে পড়াদের কাণ্ডারি স্মৃতি হলেন নিজেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। ফেনীতে আগুন সন্ত্রাসের শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি লাইফ সাপোর্টে চলছে সিঙ্গাপুর নেয়ার প্রক্রিয়া। ৮ জনের নামে মামলা। এবার কুমিল্লায় পিজেডে ভয়াবহ আগুনে পুড়ে ছাই সুতার কারখানা। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 8 ঘন্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে। সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েনের দ্বিতীয় দিনেই শুরু হয়েছে স্থায়ী চেকপোস্ট বসানোর কাজ। সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। এবং বান্দরবানের সাংগ্রাই উৎসবকে ঘিরে চলছে প্রস্তুতি। শোভাযাত্রার অনুষঙ্গ তৈরিতে ব্যস্ত মারমা তরুণ তরুণীরা। দোকানে দোকানে ভিড়। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছি আমি আফজাল হোসেন। সিঙ্গাপুর থেকে গত রাতে দেশে আনা হয়েছে ফায়ারম্যান সোহেল রানার লাশ। বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে আটকে পড়াদের কাণ্ডারি হয়েছিলেন তিনি। এবার নিজেই হারিয়ে গেলেন এই পৃথিবী থেকে। তার মৃত্যুতে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বলছি এক ফায়ারম্যানের কথা, যিনি শুধু একজন যোদ্ধাই নন, বীরও বটে। আগুন আর ধোঁয়ায় আচ্ছন্ন বনানীর এফআর টাওয়ারে তখনও আটকে পড়াদের চিৎকার আর আর্তনাদ। সেনা, বিমান, নৌবাহিনীর সম্মিলিত চেষ্টা। তবু ভবনটির অবকাঠামোগত জটিলতা আর আগুনের তীব্রতার কাছে যেন অসহায় উদ্ধারকর্মীরা। আটকে পড়াদের উদ্ধারে আনা হয় অত্যাধুনিক যন্ত্র, ল্যাডার। কয়েক ঘন্টার চেষ্টায় একে একে উদ্ধারও হয় বেশ কয়েকটি অসহায় প্রাণ। তবে উদ্ধারের এক পর্যায়ে ল্যাডারে সবাইকে তুলে দিয়ে নিজেই দাঁড়ানো জায়গা পাননি আগুন যোদ্ধা সোহেল রানা। নিজের জীবনকে তুচ্ছ মনে করে ভেজা হাতে টিটিএলের সিঁড়ি বেয়ে নিচে নামার চেষ্টা করতেই এক মুহূর্তের অসতর্কতা। দ্বিতীয়বার যখন সে উঠছে তখন ওই কেসে আবার লোকজন উঠছে। তখন এই কেসের যে লোড বেয়ারিং ক্যাপাসিটি সেটা হয়তো ওভার হয়ে গেছে। ওভার হয়ে যাওয়ার পরে সোহেল রানা চিন্তা করছে যে আমি প্রশিক্ষিত ফায়ার ফাইটার, তা আমি লেডার বেয়ে নিচে নেমে যাই, সাধারণ পাবলিকগুলো বেঁচে যাক। প্রতিমধ্যে নামার সময় তার পাটা আটকে যায়। আটকে গেলে পাটা ভেঙে যায় এবং কোমরে বেল্ট ছিল, এই বেল্টটা তার এই পেটের এখানে লেগে নাটটা ছিদ্র হয়ে গেছে। এরপর হাসপাতালের বিছানায় 10 দিনের প্রাণপণ যুদ্ধ। জীবন মরণের সন্ধিক্ষণে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে। আগুন যুদ্ধে অনেকগুলো অসহায় প্রাণ বাঁচিয়ে জিতে গেলেও ফায়ারম্যান সোহেল রানা হার মানলেন নিজের জীবনের কাছে। আমরা ওকে সবসময় মূল্যায়ন করতাম, সোহেল একজন দক্ষ এবং সাহসী ফায়ার ফাইটার। যে কোনো রেস্কিউ, যে কোনো ফায়ার ফাইটিং, হ্যাঁ, আমরা সোহেলকে নিয়ে একটা ভরসা করতাম যে না, সোহেল আমাদের সাথে আছে, ও একটা কাজ করতে পারবে। আমি কইছি বাবা ঘর বাঁধতো নে, বাবা তুমি ঘর বাঁধতো নে, বাবা বাবা একটু উন্নত হলো। কিশোরগঞ্জের ইটনার কৃষক পরিবারের সন্তান সে। 2015 সালে যোগ দেন ফায়ার সার্ভিসে। ভাই বোনের সুখ আর স্বাচ্ছন্দ্যের জন্য নিজের সুখের দিকেও তাকাননি সোহেল। 4 ভাই বোনের মধ্যে সবার বড় সোহেলের উপার্জনে চলতো পুরো সংসার। মৃত্যু ছোটদের লেখাপড়া খরচ। আমাদের পরিবারটা ওনার উপরে সবচেয়ে ডিপেন্ড করতো। একমাত্র সম্বল আমার ভাই ছিল। আমার লেগে আগলা ওয়ালটুল কিনে আছে, আগ লাগতে একদিনে করো আমার করে আগ লাগছে। ময়নাতদন্ত শেষে সোমবার রাত 11টার দিকে সিঙ্গাপুর থেকে সোহেল রানার মরদেহ দেশে পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সম্মান জানানোর পর মরদেহ নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। মঙ্গলবার গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে। 11টার সময় তার নামাজের জানাজা হবে আমাদের হেডকোয়ার্টার, যেটা হলো পুরাতন ঢাকা, এখানে হবে। অতঃপর তার ডেড বডি তার আত্মীয় স্বজনের কাছে হ্যান্ড ওভার করা হবে এবং তার দাফন তার গ্রামের বাড়িতে হবে। রাহিনুল রানা, সময় সংবাদ, ঢাকা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফেনীতে আগুন হামলার শিকার মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। গতকাল সকালে অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিকেলে প্রধানমন্ত্রীর নির্দেশে নুসরাতের চিকিৎসার সব কাগজপত্র সিঙ্গাপুর পাঠানো হয়। এদিকে ঘটনার 2 দিন পর 8 জনের নাম উল্লেখ করে সোনাগাজী থানায় মামলা করেছে। ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গিয়ে এমন প্রতিহিংসার শিকার হবেন তা ভাবতেই পারছেন না স্বজনরা। সহপাঠীরা যেখানে আলিম পরীক্ষায় অংশ নিয়ে উচ্চশিক্ষার আরেক ধাপ পেরিয়ে আলোকিত জীবন গড়ার স্বপ্ন বুনছেন, সেখানে পরীক্ষা দিতে গিয়েই কিছু মানুষের প্রতিহিংসার শিকার হয়ে আগুনে ঝলসে গিয়ে সেই রাফি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
রাফির ভাই জানান, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা রাফির যৌন হয়রানির মামলা তুলে নিতে রাজি না হওয়ায় এমন বর্বরচিত ঘটনার মুখোমুখি হতে হলো তাকে। ওরা বলতেছে যে তুই বল যে প্রিন্সিপাল হুজুরের বিরুদ্ধে যেসব কিছু আনা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তখন ও বলতেছে না এটা সত্য, এটা মামলা হয়েছে, এটা আইনের গতিতে চলবেই, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এটার প্রতিবাদ আমি করবই। চিকিৎসক জানান, রাফির শরীরের ৮০% বেশি পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। ওর বায়োকেমিক্যাল প্যারামিটার্সগুলো যেগুলো আমরা লিভার ফাংশন, কিডনি ফাংশন, হার্ট ফাংশন, লাং ফাংশনের জন্য যে এগুলো কালকের তুলনায় আজকে একটু খারাপের দিকে গেছে। 1, 2 নম্বর যেটা হচ্ছে ওর শ্বাসকষ্ট হচ্ছে, যেহেতু শ্বাসনালী পোড়ায় শ্বাসকষ্ট হওয়াটাই স্বাভাবিক। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কিছু তথ্য প্রমাণ আমি পেয়েছি এবং এই তথ্য ধরে আমরা যাচাই বাছাই করছি। ইনশাল্লাহ অচিরেই আমরা এই ঘটনার সাথে যারা জড়িত, নেপথ্যে যারা জড়িত সবাইকেই আইনের আওতায় এনে ফেলতে পারবেন। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে রাফিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের টেলিফোনে কথা হয়, উনি আমার সাথে কথা বলেন। উনি আমাকে যেটা নির্দেশ দিলেন যে তুমি দেখো কাগজপত্র সব সিঙ্গাপুরে পাঠাও, যদি এই ধরনের কেস এই অবস্থায় ওরা নিতে রাজি হয় আমরা হয়তো চেষ্টা করব। এদিকে এই ঘটনায় সোমবার বিকেলে সোনাগাজী মডেল থানায় 4 মুখোশধারী সহ আরও একজনকে আসামি করে মামলা করেন নুসরাতের ভাই। গত শনিবার সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি আলিম পরীক্ষা দিতে গিয়েছিলেন। পরীক্ষা কেন্দ্রের ভেতরেই কয়েকজন মুখোশধারী রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। সংকটাপন্ন অবস্থায় নুসরাত রাফিকে বিদেশে পাঠানো কঠিন, তবুও পরিবার যদি চায় এবং চিকিৎসকরা বললে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নুসরাতের শারীরিক অবস্থা দেখার পর সাংবাদিকদের তিনি কথা বলেন। এই কন্ডিশনটা ক্রিটিক্যাল, মানে পাঠানোটা একটু ঝুঁকিপূর্ণ। তারপরেও তার পরিবার যদি বলে পাঠাতে তারা তো, এবং যদি ওই হাসপাতাল বলে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল যদি বলে হ্যাঁ আপনারা পাঠাবার ব্যবস্থা নেন, তাহলে আমরা সেই ব্যবস্থা করব। গত 2 বছরে দফায় দফায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার হাতে যৌন হয়রানির শিকার হন ফেনীতে অগ্নিদগ্ধ নুসরাত রাফি। আগুন সন্ত্রাসের শিকার হওয়ার আগে থানায় অভিযোগ দায়েরের সময় পুলিশের কাছে দেয়া জবানবন্দির ভিডিওতে শোনা যায় সে কথা। অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগ করেছেন এলাকাবাসী। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। বাবার বয়সী শিক্ষক কিভাবে শ্লীলতাহানি করেছে তার বর্ণনা দিতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন রাফি। কেবল 27 মার্চ নয়, গত 2 বছরে বিভিন্ন সময়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার হাতে নানাভাবে হয়রানির শিকার হতে হয় তাকে। আগুন হামলার ঘটনার আগে থানায় অভিযোগ দায়েরের সময় পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে উঠে আসে সেসব কথা। মানে আমার চোখে ফুটছিল চুলগুলা, তো এটা নিউজে আসছে প্রেমের প্রস্তাবে সারা না যাওয়া। এটা একটা মিথ্যে, ওটা তো আমার লাইফে কলঙ্কই হয়ে গেছে। 3বার ডাকছিল 5 ইয়ার থাকতে। আমি হারুদুরকে বিষয়টা জানাইছি, বলছে হুজুর। কারে জানাইছো বিষয়টা? আমি হারুদুরকে বলছি আমাদের মাদ্রাসাগুলো হুজুর আমাকে প্রিন্সিপাল এগুলো বলতেছে, খারাপ খারাপ কথা বলতেছে, আমার বিষয়ে দেখা করতে কথা বল, ওনার নাকি আমাকে ভালো লাগে। হারুদুর বলছেন কি আচ্ছা মা তুই খুদুর করি থাক। হারুদুর আমি সবটা বলছি, তারপর আমি ওনাকে নিষেধ করতেন যে আমার জীবনে তো একটা কলঙ্ক হয়ে গেছে, আমি জানিও না। উনিও ওটার সুযোগ নিতে, উনি বলছে আমাকে কেউ বিশ্বাস করবে না, তোর লাইফে তো আগে একটা কলঙ্ক আছে, এখন আমার সাথে থাক। কার মাধ্যমে? ওনার পিয়নটা দিয়ে। পিয়নের মাধ্যমে তোমাকে ডাকছে? পিয়নের নাম কি? নূর আলম। উনি আমাকে বলছে এক্সামের সময় প্রশ্ন দিবে। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এটি প্রথম নয়। এছাড়াও এলাকাবাসীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। গোবিন্দ পূর্বদা মাদ্রাসাতে সেখানেও তার এই নৈতিক অবক্ষয়ের জন্য তাকে সেখান থেকে ভাগাইছে। যে অপকর্মের যে তথ্য আমি পাইছি, এই মেয়েদের থেকে 3 জন মেয়ে তার অপকর্মের কথা বলছে। একটা মাল্টিপারপাস কোম্পানি খুলে গ্রামের সাধারণ লোক থেকে ইসলামী শরিয়া ভিত্তিকে বলে টাকা পয়সা নিয়ে
সুদ আসল তো দূরে থাকে, মূল টাকাই দেয় নাই। এদিকে রাফির উপর হামলার ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সহপাঠীরা। নুসরাতের সাথে যে এই কাজটা করেছে সেই জন্য উপযুক্ত শাস্তি পায়। প্রকৃতপক্ষে যারা এটা দোষী যারা করেছে তাদের আইনত বিচার যেটা হয় সেটা আমরা খুশি। গত শনিবার মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি আলিম পরীক্ষা দিতে গেলে তাকে আগুনে ঝলসে দেয় কিছু সহপাঠী। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। কুমিল্লা ইপিজেডে ভয়াবহ আগুনে একটি সুতার কারখানা সম্পূর্ণ পুড়ে গেছে। গত রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইপিজেডের RN স্পিনিং মিলের অ্যাক্রিলিক ডিভিশনে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের ঘটনাস্থলে গিয়ে 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। কারখানাটিতে 1200 শ্রমিক কয়েকটি শিফটে কাজ করে থাকেন। প্রচুর মানুষ ভিড় করছে, কেউ কেউ আতঙ্কে তাদের আত্মীয় স্বজন ভিতরে কাজ করছে, তারা কান্নাকাটি করছে। আমরা মাইকে, মসজিদের মাইক দিয়ে তাদেরকে এনশিওর করছি যে তাদের আত্মীয় স্বজন সবাই বের হয়ে যাচ্ছে এবং শ্রমিকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন যে আগুনটা জ্বলতেছে এটা আমরা একদম সীমাবদ্ধ করে ফেলছি। চারিদিক থেকে নির্বাপন করতে করতে এটা একটা পর্যায়ে এসে পৌঁছেছে। পাশে একটা কেমিক্যাল গোডাউন এবং অন্য একটা তাদের র মেটেরিয়ালস গোডাউন, এগুলোকে আমরা রক্ষা করতে সক্ষম হই। সেখানকার সর্বশেষ খবর জানতে আমরা চলে যাব সহকর্মী সাদিকুর রহমানের কাছে। সাদিক, এই আগুনের যে ভয়াবহতা, এই স্পিনিং মিলের রাত 9টা থেকে আগুনের সূত্রপাত শুরু হয়। 9টার পর থেকে এই সারা রাতে কিন্তু এখানে আগুন জ্বলে এবং ফায়ার সার্ভিসের 10টি ইউনিট সারা রাত চেষ্টা করে এই ভোরবেলায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এখনও পর্যন্ত কিন্তু আগুন জ্বলছে একটি জায়গায়। পুরো কারখানাটি কিন্তু এই আগুনের যে ভয়াবহতা, এর ফলে কিন্তু পুরো কারখানার পুরো সব কিছুই জিনিসপত্র এবং এখানের যে মেশিন যে ছিল, যন্ত্রপাতি সবগুলো কিন্তু পুড়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এই মানে যেই ফ্যাক্টরির যে উপরে যে টিন ছিল, উপরে যে ছাউনি, সবগুলি কিন্তু এখন পুড়ে গেছে এবং ভেঙে গেছে। এখানে এখনো ভয়াবহ আগুনের যে অংশটা, একটা জায়গায় এখনো আগুন জ্বলছে এবং তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। যদিও এখন কোনো ক্ষয়ক্ষতি হয়নি মানুষের এখানে, তবে এই কারখানার বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। যদিও পরিমাণটা কি সেটা এখনো বলা যাচ্ছে না, এখনো নিরূপণ করা যায়নি। তারপরে এখানে একটা জিনিস বলা হচ্ছে যে এই যে আগুনের যে ক্ষয়ক্ষতিটা সেটা আরো বেশি হতে পারতো এবং তীব্র আকারে হতে পারতো, কারণ এখানে পাশেই আছে একটি কেমিক্যালের গোডাউন, সেখানে আগুনটি লাগেনি। যদি এখানে লাগতো তাহলে এখানে বিশাল একটি বিস্ফোরণ হতে পারতো এবং বয়লার যে আছে এই ফ্যাক্টরি, সে বয়লারও কিন্তু ভাগ্যক্রমে এখানে আগুন লাগেনি। যদি বয়লারে লাগতো সেখানেও বয়লার বিস্ফোরণ হয়ে আরো অনেক ক্ষয়ক্ষতি বা মানুষের প্রাণহানি হতে পারতো। এখানে যে শ্রমিকরা আছে তারা, যারা প্রত্যক্ষদর্শী, তারা যেটি বললেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই যে অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা সেটি ফায়ার সার্ভিস নিয়েছে। এই জন্য অনেক দ্রুত নিয়ন্ত্রণে আসতে না পারলেও, দেরি হলেও মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং দ্রুত বের হয়ে গেছে। ফায়ার যে অ্যালার্ম সেটি দ্রুতই বেজেছিল সঠিক সময়ের জন্য। যারা কর্মরত শ্রমিক ছিল এখানে, 1600 মতো শ্রমিক, তারা সঠিক সময়ে বের হতে পেরেছে। তাই এখানে কোনো ক্ষতি, মানুষের কোনো প্রাণহানি হয়নি। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই গোডাউনে এখানে প্রচুর সুতা, পুরো গোডাউনটি এই ফ্যাক্টরিতে সুতা এবং তুলায় ভর্তি, যার ফলে আগুন লাগার ফলে এই দীর্ঘ সময় এই আগুনটি এখানে থেকে যায়, আগুন জ্বলতেই থাকে। এবং এখনো দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় যে আগুন নেভানো হয়েছে সেখানেও ধোঁয়া উঠছে, এই ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে এবং অন্যান্য আশপাশের যে দেখতে পাচ্ছেন যে যন্ত্রপাতি এবং মেশিনারিজ যেগুলো ছিল সেগুলো কিন্তু পুরো একেবারেই ছাই হয়ে গেছে। এইটি বলা যায় যে এই কারখানাটি পুরো বিধ্বস্ত হয়ে গেছে আগুনে, পুরো ছাই হয়ে গেছে। এখানে আর এইটি কোনোভাবেই আর সারানোর কোনো ব্যবস্থা নেই। যদিও আমরা কোনো মালিক পক্ষের সাথে কথা বলতে পারিনি। এখানে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা, তারা যেটি বলছেন যে এখানে তাদের অনেক চেষ্টার কারণে ফলেই এখনো আগুন নিয়ন্ত্রণে এসেছে, যদিও এখনো চেষ্টা চলছে। এই ছিল আফজাল সর্বশেষ তথ্য।
কুমিল্লা ইপিজেডে একটি সুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে সে খবর জানাতে কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান। বাংলার সময়ে আরও থাকছে। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশের গ্রামের বাড়িতে শোকের মাতম, দ্রুত লাশ দেশে আনার দাবি। মন্ত্রিসভায় নেয়া বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের হার গেল বছরের তুলনায় কিছুটা কমেছে। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাস্তবায়িত সিদ্ধান্তের হার 66.67%। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত এই বৈঠক। এতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার নিয়ে ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়া আগুনের ঝুঁকি মোকাবেলায় প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের অগ্নি নির্বাপক সরঞ্জামগুলো নবায়ন করা হচ্ছে জানিয়ে সচিব বলেন, আগুনের ঝুঁকি তেমন না থাকলেও ভূমিকম্পের যথেষ্ট ঝুঁকি রয়েছে সচিবালয়ের 1 নম্বর ভবনে। আগামীতে ভবনটি ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণে সরকারের পরিকল্পনা আছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। 60-70 বছর আগে তৈরি করা এই ভবনটি, এটা নিয়ে একটু ঝুঁকি আছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এইখানে অফিস করতে আনি না, আমরা ভিন্ন ভ্যালু করেছি। ঝুঁকিপূর্ণ মানে ওরকম না, আর্থকুয়েক যদি হয়। সচিবালয়ে ওই যে ভবনগুলো নির্মাণ হয়ে গেছে সেগুলো তো বড় চেঞ্জ কিছু করা যাবে না। আমরা এই যে মসজিদের পাশে বড় বিল্ডিং হবে 20 তলা, ওটার মধ্যে এই সব বিষয় অ্যাড্রেস করে করা হবে ইনশাআল্লাহ। চট্টগ্রামের চান্দগাঁওয়ে 9 তলা একটি ভবনে আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, চট্টগ্রামে একটি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে ফায়ার সার্ভিস তড়িৎ ব্যবস্থার কারণে। অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি, ঠিক ভোর 6টার দিকে চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার এই 9 তলা বহুতল ভবনের 4র্থ তলায় আগুনের সূত্রপাত করে এবং 2টি রুমে কিন্তু কাপড় চোপড় সব পুড়ে গেছে। কিন্তু দেখা গেছে যে এই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু রান্নাঘরে কোনো আগুনের সূত্রপাত হয়নি, কিন্তু 2টি কক্ষে সমস্ত মালামাল পুড়ে যায়। এরপর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে আসে এবং তার 1 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই সময় এই ভবনে কিন্তু অনেকে আটকা পড়েছিল, কিন্তু ফায়ার সার্ভিস তড়িৎ ব্যবস্থা নিয়ে অত দ্রুতগতি তারা প্রথম উঠে আসার পর তারা এই যে দুই কক্ষগুলিতে আগুন লেগেছিল সেই কক্ষগুলি তারা আগুন নির্বাপন করে এবং তারা যারা আটকা পড়ে তাদেরকে নামিয়ে আনে। অর্থাৎ এই বিল্ডিংটি একটি 8 তলা ভবন। এই 8 তলা ভবনের 4র্থ তলায় এই আগুনের সূত্রপাত ঘটেছিল 2টি কক্ষে। কিন্তু এই আগুন নিয়ে একটু রহস্যের কথা বলা হচ্ছে যে বাইরে থেকে কক্ষে তালা মারা ছিল, কিন্তু ভিতরে পৃথক 2টি কক্ষে আগুন লেগেছিল, কিন্তু এবং রান্না করে কোনো আগুনের সূত্র দেখা যাচ্ছে না। কিন্তু আবার যাতে যে কক্ষগুলিতে আগুন লেগেছিল সেই কক্ষ থেকে যাতে আগুনটা ছড়াতে পারে সে কারণে কিন্তু পুরো কাপড় চোপড়ও ছিটানো ছিল এই কক্ষ এবং পুরো ঘর জুড়ে। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে ঘরটি থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল বলে ধারণা করা হচ্ছে। এই কক্ষটি থেকে বলা হচ্ছে আগুনের সূত্রপাত ঘটেছিল এবং এই কক্ষে কিন্তু সমস্ত মালামাল পুড়ে গেছে। এই আগুন যখন লাগে তখন কিন্তু এই বিল্ডিংয়ে যারা ছিলেন তাদের অনেকেই কিন্তু ছাদে উঠে যান এবং যারা নিচের দিকে ছিলেন তারা 2য় বা 3য় তলায় ছিলেন তারা নিচে নেমে যান, কিন্তু যারা উপরে আটকা পড়েছিলেন তাদের ব্যাপক ধোঁয়া সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু খুব সাহসের সাথে প্রথমে তারা এই ভবনের ভিতরে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে তারা এই 2টি কক্ষের মধ্যে তারা পানি নিক্ষেপ করে এবং পানির ফলে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পরে ধোঁয়ার মাত্রা কমে এবং ধোঁয়ার মাত্রা কমার পরপরই তারা যারা আটকা পড়েছিল বা ছাদে উঠে গিয়েছিল তাদেরকে আগে নামিয়ে আনা হয়েছিল যাতে কোনো রকম প্রাণহানির ঘটনা না ঘটে। আমরা দেখতে পাচ্ছি এই ভবনটি কিন্তু একটি 8 তলা ভবন, কিন্তু এই 8 তলা ভবনের 4র্থ তলায় এই আগুনের সূত্রপাত করেছে। 2টি কক্ষের মধ্যে আগুন লেগেছে এবং 2টি কক্ষে পৃথক কক্ষ, কিন্তু রান্নাঘরে তেমন কোনো আগুনের সূত্রপাত দেখা যাচ্ছে না। তবে তারা এখন পর্যন্ত বলছে এটা রহস্যজনক, কারণ এই কক্ষতে তালা মারা ছিল, বাইরে থেকে তালা মারা ছিল। এই যে মালিক এখানকার যে ভাড়াটিয়া তিনি বাংলাদেশে থাকছেন এমনটিও বলা হচ্ছে। তিনি বলছেন তিনি দুবাই থাকছেন এমনই বলা হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তো ফায়ার সার্ভিস কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা চেষ্টা করছেন এই ঘটনা আগুনের রহস্য উন্মোচনের জন্য, কারণ 2টি পক্ষে পৃথক 2টি কক্ষে আগুন লেগেছে এবং দেখা যাচ্ছে যাতে আগুনটা আরও ছড়াতে পারে সেই সূত্র ধরে অনেকগুলি কাপড় কিন্তু রান্নাঘর পর্যন্ত বিস্তৃত করা হয়েছিল। তো এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে এই আগুনটি ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি হয়নি। তবে এই ভবনটি যেখানে আগুনটি লেগেছে সে কক্ষের পুরোপুরি মালামাল সবগুলো পুড়ে গেছে। তো আফজাল এখন পর্যন্ত আমার কাছে ছিল চান্দগাঁও আবাসিক এলাকার 8 তলা বহুতল ভবনের 4র্থ তলায় যে আগুন লেগেছিল ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে এনেছে তার সর্বশেষ তথ্য। চট্টগ্রামে 8 তলা আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে সে খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। প্রতিবেশী মিয়ানমারের চক্রান্ত নস্যাতের পাশাপাশি নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে সেন্ট মার্টিনের টহল দিতে শুরু করেছে বিজিবি।
মোতায়েনের দ্বিতীয় দিনেই গতকাল কার্যক্রম শুরু করে বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত এই বাহিনী। সেই সঙ্গে ২২ বছর পর স্থায়ী বর্ডার আউটপোস্ট বিওপি স্থাপনের কাজ শুরু করেছে। এর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে দেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ১৭ বর্গ কিলোমিটারের এ দ্বীপে বসবাস করে প্রায় ৮,৫০০ মানুষ। আর এখানকার মানুষের প্রধান আয়ের উৎস মাছ ধরা আর পর্যটন। ১৯৯৭ সাল পর্যন্ত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী নিয়োজিত ছিল এখানে। পরে তার টেকনাফে সরিয়ে নেওয়া হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্তর্গত সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমার বেশ কয়েকবার তাদের মানচিত্রে উপস্থাপন করে নিজেদের বলে দাবি করার অপচেষ্টা করে। এরকম বাস্তবতায় এ দ্বীপের সীমান্ত নিরাপত্তা রক্ষায় ২২ বছর পর রোববার থেকে ফের পুরোদমে কাজ শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বহির্দেশের কোনো আক্রমণ যাতে এখানে না আসে বা এই দ্বীপকে নিয়ে অন্য কেউ যত কোনো চিন্তা ভাবনা করতে না পারে এটা বন্ধ করা, এবং আমাদের নিয়মিত বা রুটিন যেই আমাদের দায়িত্বগুলো আছে সেটা পালন করার জন্যই বর্ডার বাংলাদেশ ওখানে মোতায়েন হয়েছে। সেন্ট মার্টিনকে মিয়ানমারের দাবি করাকে অযৌক্তিক এবং ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েনের সরকারের সিদ্ধান্তকে সঠিক বলে মত বিশেষজ্ঞদের। মিয়ানমার কিভাবে মাঝে মধ্যে শুনি এই সেন্ট মার্টিনকে তাদের অংশ বলে, আমার কাছে এটা হাস্যকর ব্যাপার বলে মনে হয়। সরকার ওখানে বিজিবি মোতায়েন করেছেন, ভারী অস্ত্র মোতায়েন করেছেন, এটি আমাদের নিরাপত্তার জন্য খুব জরুরি ছিল এবং এটিকে পাশ কাটানোর সুযোগ ছিল না। আর জেলা প্রশাসক জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারে রাষ্ট্রীয় সিদ্ধান্তে সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েন করা হয়েছে। রোহিঙ্গারা এই মানব পাচারের শিকার হচ্ছে কিংবা যে স্মাগলিং এর পরিমাণটা দেখা যায় হয়তো ওই এরিয়া থেকে বেড়ে যাচ্ছে, আর সীমান্ত নিরাপত্তার জন্যই মূলত বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন কোস্টগার্ডের পাশাপাশি বিজিবি সদস্যরাও সীমান্তের নিরাপত্তায় দ্বীপটিতে দায়িত্ব পালন করবে। সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময়ে আরো থাকছে। রংপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, মিলেছে বেশ কিছু অনিয়মের প্রমাণ। সাতক্ষীরার দালাল চক্রের একজন আটক। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। আর্থিক সচ্ছলতা ফেরাতে ৭ মাস আগে ধার দেনা করে বড় ছেলে আলামিনকে মালয়েশিয়ায় পাঠায় পরিবার। রোববার রাতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারায় সে। তার অকাল মৃত্যুতে চাঁদপুরের ফরিদগঞ্জে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। জমি বিক্রি করে কাজের সন্ধানে ৯ মাস আগে মালয়েশিয়ায় পাড়ি জমান নোয়াখালীর চাটখিলের বাসিন্দা গোলাম মোস্তফা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, লাশ হয়ে দেশে ফিরতে হলো তাকে। তার মৃত্যুতে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। মোস্তফার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবার। এছাড়া ভাগ্যের চাকা ঘোরাতে কুমিল্লার লালমাই উপজেলার মহিন ও দাউদকান্দির রাজীব মুন্সির বাড়িতেও চলছে শোকের মাতম। রংপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। দালাল চক্রের দৌরাত্ম্য সহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে এই অভিযান চালানো হয়। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিভিন্ন সময় সার্ভার ডাউনের অজুহাতে আবেদনকারীদের হয়রানি করা হয়। এ সময় দুদক কর্মকর্তারা সার্ভার ডাউন থাকার প্রমাণও পায়। একই সাথে অফিসে তল্লাশির সময় এক নারী কর্মচারীর ব্যাগে অস্বাভাবিক অঙ্কের টাকা পায় দুদকের দল। এদিকে সাতক্ষীরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের এক সদস্যকে আটক করে জরিমানা করেছে দুদকের ভ্রাম্যমাণ আদালত। নোয়াখালীর বেগমগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ফারুক এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি রাতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী ফরহাদ। এ ঘটনায় নিহতের বড় বোন আলিয়া বেগম জেলা ও নারী শিশু নির্যাতন দমন আদালতে ফরহাদ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত ফরহাদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই মামলার অপর 4 আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মানিকগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতরাতে শিবালয় উপজেলার ইন্তাজগঞ্জ বাজারে চোর সন্দেহে এক ব্যক্তিকে ধাওয়া করেন স্থানীয়রা। পরে তাকে ধরে গণপিটুনি দেন তারা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। ডেড বডি আইডেন্টিফাই হওয়ার পরে আমরা এবং তদন্তের পরে আমরা বিস্তারিত ঘটনা সম্পর্কে বলতে পারবো যে এই লোক বাড়ি কোথায়, কেন এখানে আসছিল এবং কিভাবে সে রোষানলে পরে সে মারা যায়, এটা আমরা তদন্তের পরে বলতে পারবো। বাগেরহাটের মোড়েলগঞ্জ ও ইন্দুরকানী আঞ্চলিক মহাসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল দুপুরে মোড়েলগঞ্জের ছোলেমবাড়িয়া বাসস্ট্যান্ডে সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাগেরহাট 4 আসনের সংসদ সদস্য ডক্টর মোজাম্মেল হোসেন। এ সময় জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 11.13 কিলোমিটার সড়ক পুনর্নির্মাণের ব্যয় ধরা হয়েছে 30.5 কোটি টাকা। আগামী 2020 সালের 30 জুনের মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। যান্ত্রিক ত্রুটির কারণে সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। গতকাল সন্ধ্যা 6:10 বাংলাদেশ বিমানের বোয়িং 737 বিমানটি জরুরি অবতরণ করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সকালে ফ্লাইটটি ঢাকা থেকে সিঙ্গাপুর যায়। বিকেলে 108 জন যাত্রী নিয়ে বিমানটি আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তবে ঢাকা পৌঁছানোর আগেই বিমানের ডান পাখায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় জরুরি ভিত্তিতে বিমানটি চট্টগ্রামে অবতরণ করে। বাংলা নববর্ষ উপলক্ষে বাগেরহাটে শুরু হয়েছে দুদিনব্যাপী শিশু আনন্দ মেলা। গতকাল সকালে শহরের স্বাধীনতা উদ্যানে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। এ সময় সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন উপস্থিত ছিলেন। মেলায় শহরের বিভিন্ন স্কুলের শিশুদের অংশগ্রহণে স্টল বসেছে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিশুদের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। মানিকগঞ্জের হরিরামপুরে গতকাল অনুষ্ঠিত হলো দিনব্যাপী দুধ মেলা। এতে ঢল নামে হাজারো মানুষের। মূলত রোগ থেকে মুক্তি লাভের আশায় জিন্দা শাহের মাজারে দুধ ঢালেন ভক্তরা। এদিকে দুধ উৎসবকে ঘিরে মাজার প্রাঙ্গণে শুরু হচ্ছে 7 দিনব্যাপী গ্রামীণ মেলা। মানিকগঞ্জে হরিরামপুরের ঝিটকা এলাকায় জিন্দা শাহের মাজারে অনুষ্ঠিত হলো 100 বছরের পুরানো দুধ মেলা। এই উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই দুধ নিয়ে মাজার প্রাঙ্গণে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা হাজারো ভক্ত সমর্থক। এ সময় একে একে মাজারের পাশেই দুধ ঢালেন তারা। মূলত নানা রোগ থেকে মুক্তি পাওয়ার বিশ্বাস থেকেই এই আয়োজন। করি আমার তা মনের আশা সব পূরণ হয়। এর উসিলার মাধ্যমে অনেক রোগ মুক্ত হয়, সেজন্য অনেকে দুধ দিয়ে নিয়ত করে, দুধ মানত করে। দুধ মানসই করছিলাম, তার জন্য এখানে দুধ নিয়ে আসছি। এদিকে দুধ উৎসবকে ঘিরে মাজার প্রাঙ্গণে বসেছে 7 দিন ব্যাপী গ্রামীণ মেলা। এতে অংশ নিয়েছে বিভিন্ন পণ্যের 200টি স্টল। প্রথমবারের মতো এই মেলায় এসেছি, দেখছি, ঘুরছি। সেই দুধোৎসবের মেলা, অনেক দোকানপাট, অনেক কিছু কেনাকাটা করছি, আর খুব ভালো লাগছে। আমাদের বন্ধু বান্ধব মিলে আমরা এখানে আসছি এবং আমরা সবাই মিলে ঘুরছি এবং অনেক মজা পাচ্ছি। 100 বছর আগ থেকে এই মেলা হয়ে আসছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। শ্রী রামকৃষ্ণ দেবের 184তম জন্মতিথি উপলক্ষে রাজশাহীতে ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর বোয়ালিয়াপাড়ায় রামকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়। এ সময় ধর্মালোচনা ও শ্রী রামকৃষ্ণের জীবন বর্ণনা করেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজি। তিনি সকল ভক্তকে জীবের সেবা ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান। সভায় অংশ নিতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। তাদের পদচারণায় মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ।
বান্দরবানে সাংগ্রাই উৎসবকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। শোভাযাত্রার জন্য মুখোশ তৈরি আর আলপনা আঁকায় ব্যস্ত মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা। নতুন পোশাক কিনতে স্থানীয় বাজারগুলোতে বাড়ছে ভিড়। সবার অংশগ্রহণে উৎসব সফল হবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের। বান্দরবান প্রতিনিধি এস বাসু দাসের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। নতুন বছরকে বরণ করে নিতে চাকমারা বিজু, ত্রিপুরারা বৈশুক ও মারমারা সাংগ্রাই উৎসব উদযাপন করে থাকে। সমতলের মানুষদের কাছে যা বৈশাখী উৎসব নামে পরিচিত। উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, বয়োজ্যেষ্ঠ পূজা, পবিত্র বুদ্ধ মূর্তি স্নান, জলকেলি সহ নানা অনুষ্ঠানের আয়োজন থাকবে। পোস্টার, ব্যানার আর মুখোশ তৈরিতে ব্যস্ত তরুণ তরুণীরা। পাহাড়ি বাঙালি যারা সবাই তো নববর্ষে ফিল করে, সবাই ওই দিনটার জন্য অপেক্ষা করে। আমার জন্য লুঙ্গি, শার্ট, তারপর ছোট ভাইয়ের জন্য কিছু লুঙ্গি পরবো, নেব। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের অন্য বারের চেয়ে এবারে অনেক বেচা কিনা যথেষ্ট ভালো। 13 তারিখ সকাল 8:30টায় আমরা মঙ্গলময় শোভাযাত্রার মাধ্যমে আমাদের সাংগ্রাই আমরা সূচনা করতে যাচ্ছি। আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সাংগ্রাই উৎসব নির্বিঘ্নে সম্পূর্ণ করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আমরা 3 স্তরের একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে। রুপটপেও আমাদের ফোর্স থাকবে। বাইনোকুলার নিয়ে আমরা রুপটপ থেকেও আমরা এটা তদারকি করব। সার্বিকভাবে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি। আগামী 13 এপ্রিল শুরু হওয়া ঐতিহ্যবাহী এই উৎসব চলবে 16 তারিখ পর্যন্ত। অন্যবারের তুলনায় এবারের আয়োজন আরও জমজমাট হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, বান্দরবান। বিশ্বকাপের আগে ছোট বড় ইনজুরিতে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ সহ অন্তত 5 ক্রিকেটার। তবে সবাই ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। সবার চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদ ও তার শোল্ডার ইনজুরিতে ভুগছে। গত কয়েকদিন ধরে ও রিহ্যাব এক্সারসাইজ শুরু করেছে এবং কিছুটা ব্যাটিং প্র্যাকটিসও করছে। তো আপাতত আমরা এই সপ্তাহটা রিয়াদকে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে রেখেছি। রুবেলের ইনজুরি আছে, ওর সাইডে স্ট্রেন আছে নন বলিং সাইডে। তো সেটার জন্য আমরা এমআরআই করেছি। এমআরআইতে খুব গ্রেড 1 অথবা খুব অল্প মাত্রার সাইডে স্ট্রেনের অস্তিত্ব ধরা পড়েছে। মুশফিকের রিব ট্রমার এখনও কিছুটা কনসার্ন রয়ে গেছে। তো আমরা 2-1 দিনের মধ্যে ওকে আরেকটা স্ক্যান করব। বাংলা সময়ের শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিঙ্গাপুর থেকে লাশ হয়ে দেশে ফিরলেন ফায়ারম্যান সোহেল রানা। বনানীর আগুনে আটকে পড়াদের কাণ্ডারি স্মৃতি হলেন নিজেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক। ফেনীতে আগুন সন্ত্রাসের শিকার মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত রাফি লাইফ সাপোর্টে। চলছে সিঙ্গাপুর নেয়ার প্রক্রিয়া। 8 জনের নামে মামলা। এবার কুমিল্লা এপিজেডে ভয়াবহ আগুনে পুড়ে ছায় সুতার কারখানা। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 8 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে। সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েনের দ্বিতীয় দিনে শুরু হয়েছে স্থায়ী চেকপোস্ট বসানোর কাজ। সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। এবং বান্দরবানে সাংগ্রাই উৎসবকে ঘিরে চলছে প্রস্তুতি। শোভাযাত্রার অনুষঙ্গ তৈরিতে ব্যস্ত মারমা তরুণ তরুণীরা। দোকানে দোকানে ভিড়। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।